এই জিনিসটা যদি কেউ করতে পারে, যে আমি থিওরিতে এই জিনিসটা পড়েছি, আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যখন কাজ করছি, তখন আমি যখন ওটা অ্যাপ্লাই করতে পারছি, তখন আমি পৃথিবীতে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, যে কোনো সিচুয়েশন সলভ করতে পারবো। আমি তো বিভিন্ন সিচুয়েশনে কাজ করব। আমার টেকনোলজি প্রত্যেক দিন চেঞ্জ করছে, নতুন নতুন জিনিস আসছে, বেসিকটা এক রয়ে যাচ্ছে। আমার বেসিক্স যদি ক্লিয়ার থাকে, আমার কোনোদিন কোনো টেকনোলজির সঙ্গে ডিল করতে অসুবিধে হবে না। এটা আমি 200% কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। এই জিনিসটা খুব দরকার আমাদের সিলেবাসে, আমাদের পড়াশুনো করা, মেথোডলজিতে, পিডাগজিতে খুব দরকার। সবচেয়ে বড় ভালো লাগার জায়গা যেটা ছিল, যে তার আগে এখানে ছবি দেখাটা তো সত্যি করে খুব অসুবিধের ছিল। নন্দনে সেই সময় কিছু প্যাকেজ আসতো, এবং তখনও আমার মনে আছে যে এক একটা প্যাকেজের জন্য টিকিট কাটার জন্য, মানে আমি অন্তত 18 ঘন্টা লাইন দিয়ে টিকিট কেটেছি, এটুকু আমার মনে আছে। ঠিক আছে, ইটালিয়ান একটা প্যাকেজ এসেছিল, সেটা 18 ঘন্টা লাইন দিতে হয়েছিল। ওখানে গিয়ে যেটা হলো হচ্ছে যে প্রত্যেক দিন অন্তত 2টো করে ছবি, একটা তো ইভিনিং স্ক্রিনিং, আর তারপরে ক্লাসের সময় যে ছবি দেখানো হতো। এটা ফার্স্ট ইয়ারের কথা বলছি আমি। এটা একটা বিরাট বড় পাওনা ছিল, মানে বিরাট বড় পাওনাটা খুব আন্ডারস্টেটমেন্ট। এটা যে হতে পারে জীবনে, আর কি দেখছি, ক্লাসিক্স দেখছি, এগুলো খালি পড়েছি বইয়েতে, তখন পড়েছি আমরা এগুলোর সম্বন্ধে, সেগুলো বড় স্ক্রিনে দেখছি। আমি একটা ঘটনার সম্বন্ধে বলতে চাই, মজার ঘটনা আর কি। এটা দিয়ে একটা হয়তো একটা সেন্স বেরোতে পারে যে কিরকম অ্যাটমসফিয়ার ছিল, এরকম মানে কি কি জিনিস ইনফ্লুয়েন্স করেছে আমাদের। তখন সদ্য এক সপ্তাহ হয়েছে স্টুডেন্টস বডি ইলেকশন হয়েছে, আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়ে দেওয়া হয়েছে। আমি বলছি এটা বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেদিন স্ক্রিনিং ছিল হচ্ছে, আর এটা মে মাস, হ্যাঁ, শুরুর দিকে 1-2 তারিখ নাগাদ। সেদিন স্ক্রিনিং ছিল হচ্ছে বুনুয়েলের একটা কোনো ছবি, আমার ঠিক ছবিটা মনে পড়ছে না কোন ছবি, বুনুয়েলের একটি ছবি সেদিন স্ক্রিনিং ছিল। এবার ছবিটি 10 মিনিট স্ক্রিনিং করার পর হঠাৎ চারিদিকে একটা উসকুস উসকুস দিয়ে কিছু ছাত্র তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো যে গরম লাগছে, গরম লাগছে, স্ক্রিনিং বন্ধ করো, পড়া যাচ্ছে না। দিয়ে স্ক্রিনিংটা বন্ধ করা হলো, লাইট জ্বলে উঠলো, এবং তারা বললো যে আমাদের এখানে তো এসি আছে, এসি চালানো হচ্ছে না কেন, এত গরমে কি করে স্ক্রিনিং দেখা যায়। 2 ঘন্টা ধরে একটা বাক বিতণ্ডা চললো, চিৎকার চেঁচামেচি চললো। একদল বললো যে বুনুয়েল দেখা হবে এসি অন করে, হ্যাঁ, আরেকদল বলছে যে আমি তো বুঝতে পারছি না, গরম লাগছে। গরম লাগছে তো কি হয়েছে, বুনুয়েল কোনোদিন এসি অন করে দেখা হয়? এই যে প্রত্যেক দিন ছবি দেখা, এই প্র্যাকটিসটা, এবং সেটা নিয়ে আলোচনা করা, এবং আস্তে 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 এইটা, এই যে বোধটা তৈরি হলো যে শুধু ছবি দেখা মানে এন্টারটেইনমেন্ট নয়, অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা। এবং সবচেয়ে বড় উপলব্ধি হচ্ছে, যেটা না, আমি সত্যি কথা বলতে গেলে এটা আমি এই প্রসঙ্গটা এই জন্য আনছি, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার ইনস্টিটিউট থেকে সবচেয়ে বেশি পাওনা কি, আমি বলবো যে আমার ইনস্টিটিউট থেকে সবচেয়ে বেশি পাওনা হচ্ছে হাতে গোনা 4-5 জন বন্ধু, যারা সেই অর্থে বলতে গেলে ফ্রেন্ড, ফিলসফার এন্ড গাইড। তারা আমাকে জীবন সিনেমা সবকিছু সম্বন্ধে এত কিছু শিখিয়েছে এবং এত ভালোবাসা দিয়েছে, এবং তাদের কাছ থেকেই শেখা যে সিনেমাটোগ্রাফি বা সিনেমা ইজ নট অ্যাবাউট জাস্ট দোজ থিংস, দ্য স্ক্রিন, প্রজেক্টর, ক্যামেরা, লাইট, ইট ইজ অ্যাবাউট লাইফ। এইটা সবচেয়ে বেশি উপলব্ধি আমার আর কি, মানে সবচেয়ে বেশি পাওয়া,
ইনস্টিটিউট থেকে। এবং তারাই এটা শিখিয়েছে যে একটা সিনেমাকে একবার না দেখা, 10 বার দেখতে হবে। বুঝতে পারোনি তো বুঝতে পারোনি। একটা পয়েন্টে এটাও বুঝতে পারলাম যে যদি কেউ বুঝতে না পারে তাতে কিছু আসা যায় না। সে সে কিন্তু একটা সিনেমা দেখে ততটাই উদ্বুদ্ধ হতে পারে বা ততটাই এনথ্রলড হতে পারে বা মেসমেরাইজড হতে পারে যতটা কেউ একটা বুঝে সেটা দেখছে। এবং তারপরে ঋত্বিক ঘটক দেখা। আমি এই জন্য বলছি না, তার কারণ একটা সত্যি কথা বলতে গেলে লেগেসি আছে। ফিল্ম ইনস্টিটিউট, ঋত্বিক ঘটক। কিন্তু ঋত্বিক ঘটক কে দেখা বড় স্ক্রিনে ওরকম ভাবে আগে তো দেখিনি কোনোদিন। মানে মেসমেরাইজড হয়ে গেছি। আমি সত্যজিৎ রায়ের ছবি দেখেছি আগে বড় স্ক্রিনে। আমাদের জামশেদপুরে প্রত্যেক বছর একটা ফেস্টিভ্যাল হতো, সেখানে কিছু সত্যজিৎ রায়ের ছবি দেখানো হতো। ঋত্বিক ঘটক কোনোদিন দেখানো হয়নি, প্রথমবার দেখলাম এবং দেখে মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। মানে যে সিনেমা যে এরকম হতে পারে, কোন সিনেমার সঙ্গে আমরা কোনো তুলনা করতে পারছি না, কোনো কম্পারেটিভ স্টাডি করতে পারছি না যে একটা লোক এখানে বসে এরকম ধরনের কাজ করে গেছে। আরো অনেক ছবি দেখলাম আমরা। আমি গুরুদত্ত এর ছবি দেখে খুব মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। আমাকে একটা সময় আমার নামই হয়ে গেছিল গুরুদত্ত মুখার্জি। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার যে ওই ইমেজেরি, ওই যে মুভমেন্ট, অন্য কোনো সিনেমা তো দেখতে পাচ্ছি না ভারতীয় সিনেমায়। সম্পূর্ণ আলাদাভাবে ইয়ে করছে। একটা বিরাট বড় ভুল তখন আমরা করতাম যে আমরা হলিউডকে কমপ্লিটলি নেগেট করতাম। অন্তত আমাদের সময় এই ট্রেন্ডটা ছিল ইনস্টিটিউটে যে হলিউডকে একদম মানে এন মাস নেগেট করা হতো। কিছু ছবি ছিল যেগুলোর সিনেমাটোগ্রাফারদের আমরা সেলিব্রেট করতাম, কিন্তু সিনেমাগুলোকে আমরা সেলিব্রেট করতাম না। যেটা পরে মানে আমার ক্ষেত্রে আমি করেছি, সংশোধন করেছি, দেখেছি, দেখে শিখেছি। এটাই ছিল আর কি। মানে তখন পারাজ্জেনফ, তারপরে তারকভস্কি। একটা ছবির কথা আমি বলবো, অ্যাশেজ এন্ড ডায়মন্ডস। অ্যাশেজ এন্ড ডায়মন্ডসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ছবি আমার জন্য। গোডার্ড তুফো তো ঠিক আছে, মানে আমি তখনও অতটা ইনফ্লুয়েন্সড হইনি গোডার্ড আর তুফো দেখে। নেস্টর অ্যালমেন্ড্রসের কাজ, তবে একটা কথা বলে রাখি যে নেস্টর অ্যালমেন্ড্রসের কাজ হয়তো তার পেছনে একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে যে আমি তখন একটা বই পড়েছিলাম নেস্টর অ্যালমেন্ড্রসের সম্বন্ধে এবং ওনার কিছু বক্তব্য ছিল ওখানে লেখা ছিল যে উনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি স্বীকার করেন যে বাউন্স লাইটিং, ইউজ অফ ন্যাচারাল লাইটিং, বাউন্স লাইটিং উনি একজন ইন্ডিয়ান সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্রর কাছ থেকে জানতে পারেন এবং উনি করেন। জাপানি সিনেমা কোবায়াশি, ওজু অনেক পরে, মানে ইনস্টিটিউট থেকে বেরোনোর পরে বুঝতে শিখেছি। কোবায়াশি দেখে মাথা খারাপ হয়ে গেছিল। স্পেশালি কয়দান, রেবেলিয়ন, হারাকিরি, কমপ্লিটলি ডিফারেন্ট কম্পোজিশন, স্টোরি টেলিং এর স্টাইল এত ডিফারেন্ট, কমপ্লিটলি মানে ব্লোন আউট অফ মাই মাইন্ড আর কি। মানে ওয়ার্নার হেরজগ আমাদের কাছে তখন আইকন ছিল, শুধু আমার কাছে নয় সবার কাছে আইকন ছিল যে ওয়ার্নার হেরজগ। মানে একটা সময় আমার মনে আছে, আমার এক বন্ধু, তার মোবাইল ফোন তখন সদ্য এসছে, তার রিংটোনটাই ছিল হচ্ছে কি বলি, ক্লাউস কিনস্কি জার্মান ভাষায় ওয়ার্নার হেরজগকে গালাগালি দিচ্ছে, অকাথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, সেটা ওর ইয়ে ছিল।
আমার কাছে একটা খুব সুন্দর ডকুমেন্টারি ছিল। আমি অঞ্জন দত্ত উনি জার্মানি থেকে ফেরত আসার পরে আমাকে দিয়েছিলেন। মাই বেস্ট ফ্রেন্ড ক্লাউস বলে একটা জগে বানানো একটা অদ্ভুত একটা লোক, যার কোনো ফর্মাল ট্রেনিং নেই, কোনো নেই, কিন্তু অদ্ভুত ছবি বানিয়েছেন, এতটাই ক্যাপটিভেটিং, এতটাই পাওয়ারফুল। আমার কাছে তখন মানে চিরকাল এই লোকগুলোই ইম্পর্টেন্ট ছিল এবং এরাই ক্যাপটিভেট করতো, যারা সেই অর্থে কোনো গ্রামার ফলো করেনি। হ্যাঁ, তারা হয়তো করেছে নিজেদের মতন করে তারা, কিন্তু সেই অর্থে কোনো মানে এরা ইনফ্লুয়েন্সড হচ্ছে হলিউড থেকে, এরা ইনফ্লুয়েন্সড হয়েছে থেকে। এই লোকগুলোই আমার কাছে খুব মানে বেশি ক্যাপটিভেটিং ছিল অ্যাজ ফিল্ম মেকার্স। তো আমি একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে শুরু করি। তো আমরা একটা 3-4 বছর আগে একটা ডকুমেন্টারি শুট করছিলাম, বেসিক্যালি ওটিটির জন্যই শুট করছিলাম আমরা, মুখ্যমন্ত্রী বলে, ঠিক আছে, a documentary on the history of politics of Bengal post independence। তো সেখানে বাজেট তো খুব একটা বেশি ছিল না, খুব লিমিটেড বাজেট ছিল, এবং শুটিং এর পোর্শন যেটা বেশিরভাগ ছিল সেটা হচ্ছে অ্যাঙ্কারিং এর পোর্শন। একজন ফিমেল অ্যাঙ্কার ছিল, একজন মেল অ্যাঙ্কার ছিল, বাকিটা সব অনেকটা গ্রিন স্ক্রিনের এগেইনস্টে ইন্টারভিউস, আর বাকিগুলো হচ্ছে তোমার সব ফুটেজ। তো এই ক্ষেত্রে যেটা ডিসাইড করা হলো যে মেল অ্যাঙ্কার তো বেশি মুভমেন্ট নেই, তার কারণ মেল অ্যাঙ্কারটা একটা লাইব্রেরি স্পেসে, তো বেশিরভাগ জায়গায় হয়তো বসবে, সেখানে হয়তো সামান্য ট্র্যাক হবে, হয়তো ম্যাক্সিমাম একটা জায়গা থেকে উঠে একটা বই নেবে, এরকম ধরনের। ফিমেল অ্যাঙ্কারের ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে প্রবলেম, যে মধ্য কলকাতা, সেন্ট্রাল ক্যালকাটায় বিভিন্ন স্পেসে সে দিনের বেলা বড় রাস্তার মধ্যে সে মুভ করছে এবং সেখানে অ্যাঙ্কারিং পোর্শন হচ্ছে। এবার একটা বিরাট সমস্যা হচ্ছে যে তাকে ফলো করা এবং ফোকাস মেনটেন করা। ফোকাস পুলের জন্য টাকা ছিল না, বাজেট ছিল না, এবং আমরা ফাইনালি 0 করেছিলাম A7S3 ওপরে। এবার আমার যেহেতু বহুদিন মানে এই চর্চাটার মধ্যে আমি নেই, ইউজিং আ DSLR ক্যামেরা, তো আমি একটা CP3 লেন্স অর্ডার করেছিলাম এবং গিম্বল। এবার অবভিয়াসলি গিম্বলের ওপরে যখন ক্যামেরা যাবে, তার মানে কেউ লেন্সে তো হাত দিতে পারবে না, তার পুরো ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাবে, এটা ওয়ার্ক করবে না। গিম্বলটা নেওয়ার কারণটাই হচ্ছে যে স্মুথ মুভমেন্টের জন্য। এবং প্রথম 2 দিন শুটিং এর পরে যেটা দেখা গেল যে অনেক শট আউট অফ ফোকাস যাচ্ছে, তার কারণ অবভিয়াসলি ওই রকম একটা কেওটিক স্পেসে মুভ করা একেই খুব ডিফিকাল্ট। হ্যাঁ, তো সেখানে ডিস্টেন্স মেনটেন করা, যেটা আমি আমার টেকনিক হিসেবে ধরে নিয়েছিলাম যে ডিস্টেন্স মেনটেন করতে হবে। তাতে ডিরেক্টরের সঙ্গে আমার একটা সংঘাত ঘটে, এবং টু দি এফেক্ট যে অনেকটাই আমি শুট করি, কিন্তু একটা পয়েন্টে এতটাই সংঘাতটা বেড়ে যায় যে আমাকে ছাড়তে হয় প্রজেক্ট। আমি তার মাঝখানে যেহেতু কন্টিনিউ শুটিং হচ্ছিল না, মাঝখানে অন্যান্য শুটেও আমি গেছিলাম, তো সেখানে আমি দেখতাম যে এরকম খুব কম বয়সী ছেলেমেয়েরা ক্যামেরা নিয়ে আসতো, যেটাকে আমরা বলি বিহাইন্ড দ্য সিন, BTS শুট করার জন্য। তারা এরকম DSLR ক্যামেরা নিয়ে, এবং তারা সেই মানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং মানে শুট করছে। হ্যাঁ, মানে তো আমি একজনকে ডেকে জিজ্ঞেস করলাম যে তোমরা ফোকাস মেনটেন করো কি করে? তো বললো যে আমরা তো কিট লেন্স ইউজ করি, অটো ফোকাসে দিয়ে দিই। নাও এই একটা জিনিস যেটা আমি এতদিন ধরে যেহেতু ইনস্টিটিউটগুলোতে ওয়ার্কশপ নিচ্ছি, পড়াচ্ছি, হ্যাঁ, যে জিনিসটা প্রথম বলি যে কোনো কিছু অটোতে দেবে না, এটা তো আমাদের ফিল্মের মানে সেলুলয়েডের যুগের ট্রেনিং, যে নাথিং গোজ অন অটো, সব কিছু ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে।
তো সেই জায়গায় আমার একটা ইডিওলজিক্যালি আমার একটা ওয়াল তৈরি হয়ে গেছিল, যে আমি বলছি যে আমি আমি শুট করছি এবং আমি যেই জিনিসটা পড়াই সেই জিনিসটাকে আমি নেগেট করব, যে আমি অটোতে দিয়ে শুট করব। কিন্তু এটা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেই টেকনোলজিটা যেটার জন্য ইউজ করা দরকার এবং তার যে ডায়নামিক্স, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সো অ্যাডাপ্টেশন টু নিউ টেকনোলজি খুব ইম্পর্টেন্ট, এবং রিজিড না হয়ে থাকা, যে আমি এই টেকনোলজিটাই ইউজ করব, আমি একটা অ্যালেক্সাই ইউজ করব। আমার তো দরকার নেই সেটার জন্য। আমার যদি মোবাইল ফোনে সেই ছবিটা ওঠে, সেটা দিয়ে যদি আমি কমিউনিকেট করতে পারি, why not? তো অ্যাডাপ্টেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড।